যে তখন একটা দুঃসময় ছিল আমাদের। তো এখন আর সেটা ইনশাল্লাহ নাই, এবং আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই আল্লাহকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এরকম একটা দায়িত্ব পালন করবার তৌফিক দিয়েছেন, এবং আমি ধন্যবাদ জানাই প্রধান উপদেষ্টাকে এবং আমার খুবই প্রিয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর এবং আপনার প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা সহকারী লেফটেন্যান্ট জেনারেল হাফিজকে। তারা এবং আমার সঙ্গে যোগাযোগ করে প্রথমে, এবং আমি প্রথমটি ছিল যে সেটা ছিল যে হাইকোর্টের যে রায় ছিল যে 5 কর্মদিবসের বিষয়ের মধ্যে একটা কমিশন গঠন করতে হবে, এবং সেটা হবে হাইকোর্টের একজন রিটায়ার্ড জাজকে দিয়ে। তো আমাকে যখন তারা অ্যাপ্রোচ করে তখন আমি বললাম যে বড় মাছের লেজ হওয়ার চেয়ে পুঁটি মাছের মাথা হওয়া ভালো। তো আমি তো ওটা পারবো না, যে আমি সদস্য হওয়া আমার পক্ষে সম্ভব নয়। পরে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আমাকে ফোন করেন এবং তার সঙ্গে আমার কথা হয়, এবং আমি তাকে এই কথাটাই বলি। তো উনি বললেন যে, তো আমার মুখ দিয়ে হঠাৎ করে বের হয়ে গেল যে যদি প্রধান তোমরা করো আমাকে, তাহলে হয়তো বা আমি চিন্তা করে দেখতে পারি। তার কিছু সময় পরে উনি টেলিফোন করে আমাকে জানালেন যে স্যার আপনারটাই হলো, আপনি এটার হেড হবেন, প্রধান হবেন। তো আমি আল্লাহকে শুকরিয়া জানিয়েছি এই জন্যই যে বিডিআর আমি ডিজি ছিলাম, এবং যে এরকম একটা মহান দায়িত্ব যারা সারা বাংলাদেশ যাতে এফেক্টেড, এবং বিশ্বের ইতিহাসে এইরকম জঘন্য হত্যাকাণ্ড একটা স্বল্প সময়ের মধ্যে যে হয়েছে এর কোনো ইতিহাস নাই। তো এইরকম একটা জটিল কাজ আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তো সেটা পেয়ে আমি আনন্দিত এবং আমি কৃতজ্ঞ আল্লাহর কাছে, এবং আমি খুবই আপনার ধন্যবাদ জানাই প্রধান উপদেষ্টাকে যে তিনি এই কাজের জন্য আমাকে নির্বাচিত করেছেন। ধন্যবাদ। তো স্যার, আমরা যদি একটু দেখি যে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে 7 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে, কমিশন গঠন করা হয়েছে। তো এই পর্যন্ত আমি যতটুকু খোঁজ খবর করেছি প্রত্যেক কমিশনের প্রত্যেকটি সদস্যই আপনার দেশপ্রেমিক, এবং তাদের মধ্য থেকে এখনো বলার মতো কিছু আমি পাইনি আর কি। মানে তারা তাদের যেই বিভিন্ন ভূমিকা বা যা কিছু আমরা দেখেছি। তো আমি স্যার একটা প্রসঙ্গে একটু যেতে চাই, আমি যদি আপনাকে একটু দেখাই। ধরেন এই যে কমিশনের যে কার্য পরিধি হচ্ছে 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় সংঘটিত ঘটনার প্রকৃতি ও স্বরূপ উদ্ঘাটন করা। আপনি জানেন স্যার, দর্শকদের জন্য আমি একটু পড়ে দিচ্ছি। হচ্ছে ঘটনাকালে সংঘটিত হত্যাকাণ্ড ও অন্যান্য অপরাধ সংগঠনকারী, সহায়তাকারী, ষড়যন্ত্রকারী, ঘটনার আলামত ধ্বংসকারী, ইন্ধনদাতা এবং ঘটনার সংশ্লিষ্ট অপরাপর বিষয় সহ দেশি বিদেশি সংশ্লিষ্ট অপরাধী ব্যক্তি, গোষ্ঠী, সংস্থা, প্রতিষ্ঠান, বিভাগ, সংগঠন ইত্যাদি চিহ্নিতকরণ। তারপরে আছে স্যার এই হত্যাকাণ্ডের সময়, হত্যাকাণ্ডের আগে পরে সংগঠিত অপরাপর অপরাধের স্বরূপ উদ্ঘাটন, দায়ী ব্যক্তি, গোষ্ঠী, সংস্থা, প্রতিষ্ঠান চিহ্নিতকরণ। তো এইভাবে স্যার পর্যন্ত 6টি কি বলবো যে টার্মস অফ রেফারেন্স এখানে দেয়া হয়েছে, আপনাদের কার্য পরিধি সম্পর্কে বলা হয়েছে। তো আপনি স্যার এই কার্য পরিধিতে যা যা বিষয় বলা হয়েছে, আপনি কি মনে করেন যে আপনার কাজের জন্য এই বিষয়গুলো এই এরিয়ার আওতাটা আপনার ওয়াইড আছে, অথবা আপনি কিছু যোগ করতে চান কিনা? ওয়াইড তো আছেই, তবে সাধারণত সামরিক বাহিনীতে যখন এই ধরনের তদন্ত আদালত হয়, মানে তদন্ত আদালত এটা হলো কমিশন, তো সামরিক বাহিনী যখন হয় তখন বলা হয় যে অ্যাপারশন, ব্লেম এন্ড রিকমেন্ড অ্যাকশন। দাঁড়িয়ে আছি বিডিআর সদর দপ্তরের ভেতরে অফিসার্স মেসের একটি কক্ষে। এই রুমটি ইতিমধ্যে তছনছ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ছড়িয়ে ছিটিয়ে আছে কাপড় চোপড়, আলমারি খোলা, সবকিছু ছিন্ন ভিন্ন ছড়িয়ে ছিটিয়ে আছে। এবং আমরা এখানে একটি ইউনিফর্ম দেখতে পাচ্ছি। ইউনিফর্মের নাম লেখা আছে রিয়াজ, এবং এখানে যে র্যাঙ্কটি রয়েছে তাতে মনে হচ্ছে তিনি মেজর পদমর্যাদার কোনো কর্মকর্তা।
তিনি এখানে এখানে কর্মরত ছিলেন। তো আসলে এই রিয়াদ সাহেবের কি পরিণতি হয়েছে আমরা এখনো জানি না। আমরা হয়তো আরো বিস্তারিত তল্লাশির পরে হয়তো আমরা জানতে পারবো যে আসলে কি ঘটেছে এই রিয়াদ সাহেবের ভাগ্যে। দর্শক, এখানেও আরেকটি কর্মকর্তার কক্ষ, এখানেও আসলে সবকিছু ভেঙে চুরে তছনছ করা হয়েছে। এখানে ব্যাপক লুটপাট চলেছে, আমরা দেখে বুঝতে পারছি। কারণ আপনারা দেখছেন যে এখানে বেশ কিছু জুয়েলারি বক্স আছে, কিন্তু জুয়েলারি বক্স খালি। এরকম অসংখ্য জুয়েলারি বক্স এখানে পড়ে আছে। যেমন এখানে একটি জুয়েলারি আমরা পাচ্ছি, কিন্তু বাকিগুলো সব নিয়ে যাওয়া হয়েছে। তবে যেগুলো ঠিক গোল্ড নয় সেই জিনিসগুলো কিন্তু এখানে ফেলে যাওয়া হয়েছে। অর্থাৎ শুধুমাত্র তাদের দাবি দেওয়া, বিডিআর জওয়ানরা যা বলছিল তাদের দাবি দেওয়া, শুধু তা নয়, এখানে আমরা দেখছি যে ইচ্ছা মতো লুটপাট হয়েছে, তছনছ করে দেওয়া হয়েছে। যেমন এখানে খাটের তোষক উল্টিয়ে দেখা হয়েছে যে আসলে আর কিছু আছে কিনা, ভেঙে ফেলা হয়েছে এখানকার ওয়ার্ডরোব এবং অন্যান্য জিনিসপত্র। এবং এখানে আমরা দেখছি, আমরা অবশ্য ওনার নাম জানি না, যে ছবি আমরা দেখছি বা যা দেখছি তাতে মনে হচ্ছে যে খুব সদ্য বিবাহিত ছিলেন এই অফিসার। আসলে এখনো জানি না তার কি পরিণতি হয়েছে। এখানে অনেক বড় রিপোর্ট, কিন্তু এই বিষয়টা আমার আবেগের সঙ্গে জড়িয়ে আছে। একদম প্রথম যে বিষয়গুলো দেখেছি, এবং ইতিমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির ইন্টারভিউ, বেশ কিছু ডকুমেন্টেশন যেগুলো আমার চ্যানেলে করা হয়েছে, যার জন্য আমি বিষয়গুলোর সঙ্গে খুব বেশি একাত্মতা অনুভব করি আর কি। আমি মনে প্রাণে চাই যে একটি সঠিক বিচার হোক। তো এই যে বিডিআর এর ঘটনা, আমরা যে মন্ত্রী পরিষদ বিভাগের যে আদেশ বা চিঠি, সেখানে আমরা দেখছি যে মানে দেশের বাইরে দেশের বাইরের কথাটা তারা বারবার মেনশন করেছেন। এবং অনেকেই মনে করেন যে 2000, একটু আপনাকে দেখাই, বড়াইবাড়ি যুদ্ধ, কুড়িগ্রামে 20 বছর আগে যে সংঘাতে 16 জন ভারতীয় রক্ষী নিহত হয়েছিল, সেই সময় আপনি সম্ভবত ছিলেন হচ্ছে 2021 সালের রিপোর্ট এটি। তার মানে হচ্ছে 16 সাথে আরো 3 বছর যোগ হবে, 19 বছর আগের একটি ঘটনার জের ধরে এই বিডিআর হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছিল, এটি অনেকেই মনে করেন। এবং বর্তমান সময়ের এই প্রজন্মের অনেকেই আসলে পূর্বাপর জানেন না। আপনার কাছ থেকে একটু জানতে চাই। এটা পদুয়া এবং রৌমারী দুটো যুদ্ধ হয়েছিল ভারতের সঙ্গে আমাদের। রৌমারী যুদ্ধটাকে বুঝতে হলে আপনার পদুয়াটাকে বুঝতে হবে। পদুয়া হলো সিলেটের একটা জায়গা, ওখানে আমাদের বর্ডারের প্রায় 1.5 কিলোমিটার ভিতরে ওখানে মুক্তিযুদ্ধের সময় একটা ক্যাম্প ছিল, যেখানে মুক্তিযোদ্ধারা এবং ভারতীয় সৈন্য যারা আমাদেরকে সহায়তা করেছিল তারা একসঙ্গে ক্যাম্প করে ওখানে ছিলেন। তো ওখান থেকে তারা যুদ্ধ করতো ভিতরে এসে। তো স্বাধীনতা যখন হয়ে যায় তখন আমাদের মুক্তিযোদ্ধারা তো ওই ক্যাম্প ছেড়ে চলে আসে, কিন্তু ওই ভারতীয়রা ওখানে, ভারতীয় বাহিনী ওখানে থেকে যায়। এবং ওইটা প্রায় 30 একরের মতো একটা জায়গা, ওই জায়গাটাকে তারা একেবারে, আমাদের লোকজন তো ওখানে ছিল না, কাজে খাসিয়াদেরকে নিয়ে এসে ওখানে বসতি স্থাপন করে ওর ডেমোগ্রাফি চেঞ্জ করে ফেলে ওখানকার, এবং সুরক্ষিত করে। তো এইটা আমরা বারবার তাদেরকে বলেছি যে তোমরা এটা ছেড়ে দাও। তো যাই হোক, ওরা আর ছাড়েনি। তো যাই হোক, ওখান থেকে পশ্চিম দিকে আরো 10.5 কিলোমিটার দূরে তাদের আরেকটা ক্যাম্প ছিল। ওই ক্যাম্প থেকে তারা নোম্যান্স ল্যান্ডের উপর দিয়ে রাস্তা বানিয়ে ওই ক্যাম্পকে কানেক্ট করতেছিল আর কি, পরে রাস্তাটা কাঁচা থেকে পাকা করবে আর কি। তো রাস্তা যখন প্রায় 4.5 কিলোমিটারের মতো হয়, এটা প্রথম থেকে আমরা ওই সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা সিচুয়েশন রিপোর্ট দিচ্ছিলাম যে এরকম তারা রাস্তা তৈরি করতেছে। তো ওখান থেকে যখন কোনো আদেশ আসেনি, রাস্তা প্রায় 4.5 কিলোমিটার হয়ে গেছে, তখন আমি আইন কানুন দেখলাম, আমার স্টাফ অফিসারদের সঙ্গে পরামর্শ করলাম। তো ওখানে লেখা আছে যে আমি ডিজিবিডিএর হিসেবে বাংলাদেশের স্বাধীন সার্বভৌম জমিতে 3টা টেম্পোরারি ক্যাম্প আমি এস্টাবলিশ করতে পারি। তো তখন আমি আদেশ দিলাম সিলেট সেক্টরকে যে তোমরা প্রায় 200-র মতো ফোর্স ওখানে মুভ করে দাও। মুভ করে দিয়ে 3 দিকে 3টে ক্যাম্প করে ওই ভারতীয় যে বিএসএফ ক্যাম্প আছে ওটাকে ঘেরাও করে ফেলো এবং তাদেরকে সারেন্ডার করতে বাধ্য করো। তো সেটা 15-16 রাত ছিল 2001 সালে, আপনার এপ্রিল মাসের 15-16 রাত। তো আমরা গেলাম, ওখানে যাওয়ার পরে আমাদের ফোর্স গুলো ফায়ার করেনি, বিএসএফ 6টা গুলি ফায়ার করার পরে তারা সারেন্ডার করে। ওখানে প্রায় 70 জনের মতো তাদের ছিল।
এরপরে আপনার আমাদের ওখানে ডাউকি, যে এটা মেঘালয়ের ডাউকিতে আমাদের সেক্টর কমান্ডার ওখানে কর্নেল আসিফ ছিলেন, আর ভারতের তার কাউন্টার পার্ট, তাদের সঙ্গে নেগোসিয়েট হচ্ছিল যে এই ফোর্স গুলোকে কি করে উইথড্র করে নিয়ে যাবে, আর আমরা ক্যাম্পটা তো দখলই আছি। এইদিকে যখন নেগোসিয়েশন চলছে 17 তারিখ 18 তারিখ, তো ওই 18 তারিখে ভোরবেলা, তো 16 তারিখ 17 তারিখ 2 দিন নেগোসিয়েশন হয়েছে। 18 তারিখ ভোরবেলা আপনার ওখান থেকে প্রায় 200 কিলোমিটার উত্তর পশ্চিমে বড়ইবাড়ি, যেটা আর কি রৌমারী উপজেলার, ওইখানে আমাদের একটা ক্যাম্প আছে। তো ওই ক্যাম্পে আমাদের ওই সময় ছিল প্রায় 10 জনের মতো সোলজার আর কি। তো ওইটাকে আক্রমণ করার জন্য তারা প্রায় 1 ব্যাটালিয়ন, মানে 1000 সৈন্য নিয়ে তারা আসে। তারপর তো এসে ওই ভোর রাত্রে ওখানে মিনহাজ নামে এক ছেলে, ও জমিতে পানি দিতে যাচ্ছিল, তো তাকে জিজ্ঞাসা করেছে যে ক্যাম্প কোথায়। তো সেই উল্টো দিকে দেখে দিয়ে ক্যাম্পে দৌড়ে এসে খবর দিয়েছে যে এরকম বহু বিএসএফ ঢুকেছে। আসলে ছিল ওরা ভারতীয় আর্মি কিন্তু। তো তারপরে আপনার এই 10 জন সৈনিক, তা আমাদের কমিউনিকেশন কিন্তু ক্যাম্প পর্যন্ত আছে। তা আমি কমান্ডটা টেক ওভার করে নিই, এবং পাশে কমপ্লিট কমান্ডার ছিলেন একজন জেসিও, জুনিয়র কমিশন অফিসার। তো তাকে আমি বলি যে আপনি যে কোনো প্রকারে হোক ক্যাম্পে পৌঁছে যান। তো সে ক্যাম্পে পৌঁছে যায়। আমি বললাম যে আপনারা কেউ ফায়ারিং করবেন না, বিএসএফ কে একেবারেই কাছে আসতে দেন, এর মধ্যে যত সময় লাগে তারা নষ্ট করতে পারে, কাছে আসলে তারপরে ফায়ার করবেন। তো যাই হোক, এদিকে আমি আবার ওই যে ময়মনসিং, তারপর নেত্রকোনা, ওখানে শাহরুজ্জামান ছিলেন, আর ময়মনসিং এ কর্নেল এনায়েত ছিলেন, এদেরকে আমি সঙ্গে সঙ্গে বলে দিলাম যে এরকম তোমাদের ট্রুপস মুভ করে দাও। আর আমি এখানে বিডিআর হেডকোয়ার্টার যে ছিল, এখানকার হেডকোয়ার্টার ব্যাটালিয়নকে বাসে করে আমি পাঠিয়ে দিই। তো যাই হোক, ওরা ওই ক্যাম্প খুঁজে পেতে বেশ কিছু সময় তাদের নষ্ট হয়ে যায়। এদের মধ্যে আমাদের ক্যাম্পে যারা ছিল তারা ফায়ারিং ওখানে যখন শুরু হলো তখন ওরা পজিশন নেয়। তো বিএসএফ এর ধারণা ছিল যে এরা মানে ক্যাম্প ছেড়ে চলে গেছে তাদের সংখ্যা দেখে, কিন্তু না, তা তো যায়নি। যখন কাছাকাছি এসে তখন তারা ফায়ারিংটা ওপেন। প্রয়োজনে তারা আপনারা যে কোনো কাউকে কোঅপ করতে পারেন আপনাদের কমিশনের সাথে, আপনাদের কাজের সুবিধার্থে সেই অপশনটা ওপেন রাখা হয়েছে। তবে এটা একটু আমার কাছেও একটু লেগেছে যে অন্যায়ভাবে যারা শাস্তিপ্রাপ্ত হয়েছে, মানে বিচারের নামে অবিচার তো আমরা চাই না স্যার। মানে যত ক্ষমতাবানই হোক অপরাধীর বিচার হতেই হবে, কিন্তু নিরপরাধ একজন মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়। এবং গত 16 বছর ধরে আমরা যেটা দেখছি যে অনেকেই আসলে মানে ফেসে আছে। এরকম একটা ঘটনা আমার প্রোগ্রামে আলোচনা এসছে যে একজন ছিলেন বিয়ের ছুটিতে, তিনি বিয়ে শেষ করে এসে যোগ দিয়েছেন, তিনিও 16 বছর ধরে বন্দী, এবং হাইকোর্ট থেকে তার জামিন হয়েছিল, সেটি চেম্বার জজ স্থগিত করে দিয়েছে, এরপরে তিনি আর বেরোতে পারেননি। এইটা আমার উইজডম বলে, মানে যদিও আমি আইনজ্ঞ নই, আইনের চোখে যেটা বেআইনি সেটা বাতিলযোগ্য। জি, যতটুকু বেআইনি ততটুকুই বাতিলযোগ্য। তার মানে একটা আমের যতটুকু পচে গেছে ওইটা বাতিলযোগ্য, ওটা ভক্ষণের যোগ্য নয়। বাকি যেটা ভালো আছে ওইটা আপনি ভক্ষণ করবেন। তো আইনেও তাই বলে যে আপনার এই যদি এটা অ্যাড্রেস করা আমাদের পক্ষে আইনসম্মত হয়, তাহলে আমরা সেখানে হস্তক্ষেপ করব ইনশাল্লাহ। যে আমরা একটা মানুষ অন্যায়ভাবে শাস্তি পাবে, দেশের আইনে এটা কোথাও সমর্থনযোগ্য নয়। তো সেদিক থেকে আমরা আলোচনা করব, বিবেচনা করব, এবং দরকার হলে আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে বসে তার দৃষ্টিতে অবশ্যই আমরা এই বিষয়গুলো আনার চেষ্টা করব। কারণ স্যার আমাদের সংবিধান অনুযায়ী কিন্তু স্যার যে এই সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক যে কোনো আইন কিন্তু অটোমেটিক বাতিল হয়ে যায়, বাতিল হয়ে যাওয়ার বিধান আছে। যে সংবিধানের মূল নীতির বা মূল বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক কোন আইন তো আপনি করতে পারবেন না। তো আমরাও চাই যে অপরাধীর কঠোরতম শাস্তি হোক, নিরপরাধীর যেন কোনোভাবেই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টি আশা করি আপনি দেখবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি যোগ দিয়েছেন স্যার। আমার অনেক রাত বাংলাদেশে এখন, এবং পাশাপাশি যে দুটো বিষয় গুরুত্বপূর্ণ আমি মনে করি, একটি হচ্ছে কমিশনের যে শাস্তির যে সুপারিশ করার একটি বিধান সংযুক্ত হওয়া উচিত, যেটা আপনারা সুপারিশ করতে পারেন তার বিরুদ্ধে এতটুকু, এবং ক্ষতিগ্রস্ত নিহত যারা হয়েছেন তাদের প্রত্যেকের পরিবারকে ক্ষতিপূরণ বা তারা যেভাবে নিগৃহীত হয়েছেন সেই জায়গাগুলো
বিনা বিচারে যাদের উপর জুলুম করা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে সেই সুরাহার জন্য প্রয়োজনীয় যে বিষয়গুলো সেই বিষয়গুলো নিশ্চয়ই আপনি প্রধান উপদেষ্টার সঙ্গে যখন আপনার সাক্ষাৎ হবে আপনি নিশ্চয়ই এই বিষয়গুলো মনোযোগে আকর্ষণ করবেন, এবং আমি আশা করি ডক্টর ইউনূস তিনি কার্যকর পদক্ষেপ নেবেন। স্যার, আপনার শেষ যদি কোনো মন্তব্য আপনি করেন আজকের অনুষ্ঠানে। আমি একটা কথাই বলতে চাই, যেই দেখ এটা আসে আল্লাহর তরফ থেকে, তো আমি এটা জাস্টিস করার চেষ্টা করব। আমার যতটুকু আল্লাহ ধৈর্য দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, শক্তি দিয়েছেন শরীরে, আমি চেষ্টা করব এই 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 পুরো বিষয়টার অন্তর্নিহিত স্বরূপ যেটা সেটাকে উদ্ঘাটন করার, এবং এর সঙ্গে কারা জড়িত সেটাকে আমি চিহ্নিত করার চেষ্টা করব, এবং শেষে আমি চিহ্নিত করব কি করণীয়, যদিও সেখানে বলা হয়নি, বাট চিহ্নিত করব, যে করণীয়টা চিহ্নিত করব আমি, যেহেতু চিহ্নিতকরণ এর একটা ওয়াইড অনেক বিশদ একটা বিস্তৃতি আছে মানের, তো এইটাকে আমরা অ্যানালাইজ করব, এই ব্যাখ্যা করব জিনিসটার কথাটা, যে আপনার চিহ্নিত করা। তা আমরা বলতেই পারি যে যে আমরা চিহ্নিত করেছি এই করা উচিত, এগুলোকে আমরা চিহ্নিত করেছি, এইভাবেও জিনিসটা কিন্তু বলা যেতে পারে, যদি এর সঙ্গে সুপারিশ করার বিষয়টা সংযোজিত যদি না হয়, আমরা বলতে পারবো যে আমরা চিহ্নিত করেছি এই করা যেতে পারে। মেজর জেনারেল আলম ফজলুর রহমান স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যোগ দিয়েছেন, আমি আপনার প্রতি অসংখ্য কৃতজ্ঞ। অনেক ধন্যবাদ আপনাকে। তো স্যার, এটা একটা চ্যালেঞ্জ, এবং পুরো জাতি আমি বলবো যে আশা করছিল যে বিডিআর হত্যাকাণ্ডের স্বরূপ উন্মোচনে হাসিনা পরবর্তী এই অন্তর্বর্তীকালীন সরকার প্রথমেই একটু উদ্যোগ নেবে, কিন্তু তারপরেও ভালো যে তারা 5 মাসের মাথায় এসে একটি কমিশন গঠন করেছে। যদিও আপনি জানেন যে তদন্ত কমিটি হবে না, কমিশন হবে, কিভাবে কি হবে, নানা রকমের জল ঘোলা করার চেষ্টা হচ্ছিল। তবে দেশের সাধারণ জনগণ এবং সহ আমরা যারা দেশের বাইরে থেকে কাজ করি, আমরা প্রত্যেকেই সোচ্চার ছিলাম কমিশনের ব্যাপারে। সাবেক সেনা কর্মকর্তারা সোচ্চার ছিলেন কমিশনের ব্যাপারে। তো কমিশনের প্রধানের দায়িত্ব পেয়ে আপনার প্রাথমিক অনুভূতিটা কি, বা আপনি কি ভাবছেন, এটা দিয়ে আমরা একটু শুরু করি। কনক সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। আমি জাতির সামনে একটু কৈফিয়ত দিয়ে শুরু করতে চাই। আপনি আমাকে এর আগে, অনেকদিন আগে আপনার এই চ্যানেলে কথা বলার জন্য আহ্বান করেছিলেন, কিন্তু আমি তখন পারিনি। কারণটা হলো, আপনি বুঝতেই পারেন, মানে দায়ী ব্যক্তিকে, অপরাধীকে চিহ্নিত করে তার শাস্তির মাত্রা নির্ধারণ করা বা রিকমেন্ড করা, এখানে চিহ্নিত করা বলেই ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু এর মানে কোনো শাস্তি বা কোনো ফলাফল আমরা রিকমেন্ড করার ব্যাপারে কিছু বলা হয়নি। যেমন একটা দায়ী ব্যক্তিকে আমরা দায়ী চিহ্নিত করলাম, কিন্তু তার ব্যাপারে আমাদের মন্তব্য কি, আমরা কি চাই, সেই বিষয়টা এখানে বলা হয়নি। তো এই বিষয়টা আমি পরবর্তীতে যখন প্রধান উপদেষ্টার সঙ্গে আমার সাক্ষাৎ হবে, নিশ্চয়ই হবে ইনশাল্লাহ, তো তখন আমি তার দৃষ্টিতে এই জিনিসটা আনবো, এবং নিশ্চয়ই তিনি এটা বিবেচনা করবেন। তবে এটা না করলেও আমরা চিহ্নিত করতে পারবো যে এই বিষয়গুলো আমরা চিহ্নিত করেছি, এবং তার এই ধরনের ব্যবস্থা চিহ্নিত করা যেতে পারে, সেটা ওই রিকমেন্ডেশন হতে পারে। তো স্যার, গত 15 বছরে, প্রায় 16 বছরে এরকম একটা নির্মম হত্যাকাণ্ডের বিচার নিয়ে যে গড়িমসি চললো, আমি বলবো যে তামাশা চললো। ধরেন, আমরা কিন্তু আমাদের সেনাবাহিনী বলেন, আমাদের বিভিন্ন রাজনৈতিক দল বলেন, ওই 25শে ফেব্রুয়ারি আসলেই যে সভা সমাবেশ, ফুল দেওয়া বা তখন একটু আলোচনা ছাড়া, এগুলো নিয়ে খুব বেশি আমরা কিছু দেখি নাই। কিন্তু এরকম একটা মর্মান্তিক ঘটনা, এরকম একটা কি বলবো ভয়ঙ্কর ঘটনা যেটি আপনি বলছিলেন, সেটি নিয়ে এতটা নীরবতা বা এক ধরনের রাগঢাক ব্যাপারটা আপনি কিভাবে দেখেন, বা কেন হয়েছিল, বা আপনি এই কাজটা করতে যে আপনি প্রধান চ্যালেঞ্জ কি মনে করছেন, দুটো বিষয়। এখন তো আমি যেহেতু কমিশনের সভাপতি
বা চেয়ারম্যান, আমার পক্ষে কোনো কনক্লুসিভ বক্তব্য দেওয়া বোধহয় ঠিক হবে না। জি, শুধু এটাই আমি বলবো যে তখন সময়টা অনুকূল ছিল না, এটাই বলবো। আর এই মুহূর্তে আপনি কাজ করতে যে প্রধান চ্যালেঞ্জ কি মনে করেন আপনি এই কমিশন? আমার প্রধান যে চ্যালেঞ্জ সেটা হলো অনেকগুলো চ্যালেঞ্জ। যেমন আমি এই দেশের নাগরিক হিসেবে সংবাদপত্র আমিও পড়ি এবং টিভি নিউজ এবং আপনার এই চ্যানেলে যে বক্তব্যগুলো আপনি উপস্থাপন করেন, যে শাহনওয়াজ না কি নাম, যে শাহনাজ, তার বক্তব্য আমি শুনেছি। তো এগুলো আমি ফলো করি নিজস্ব তো আমার একটা ওপিনিয়ন তো আছেই, আমি সেটা তো আমার ভিতরে তো আছেই। তো এই যে 5ই অগাস্টের যে বিপ্লবটা হলো, এই বিপ্লবের পরে যে মানুষগুলোকে জাতি দায়ী মনে করে, আমার নিজের মতামত আমি দিচ্ছি না, জাতি যাদেরকে দায়ী মনে করে তাদের পারসেপশনে, সেটা এই লোকগুলো অনেকেই কিন্তু আপনার দেশ থেকে চলে গেছে বাইরে, এবং এদের লোকেশন আমরা কারো জানি, কারো আমরা জানি না। এখন এই লোকগুলোর লোকেশন বের করে সে দেশের সঙ্গে যদি এক্সট্রাডাইট করা যদি না যায়, প্রত্যাপন করা যদি না যায়, তাহলে আমাদের ফরেন মিনিস্ট্রি, সেই দেশের ফরেন মিনিস্ট্রি, সেখানকার যে আমাদের যে এম্বাসি, এখানকার যে এম্বাসি, আর যদি আবার সেটা কমনওয়েলথ কান্ট্রি হয় যে হাই কমিশন, এগুলোর সঙ্গে যোগাযোগ করে হয়তোবা আমাদেরকে আমাদের টিম পাঠাতে হবে, এই আপনার যে তদন্ত কমিশনের যে টিম আছে আমাদের, এদেরকে হয়তো পাঠাতে হতে পারে সেখানে তার ইন্টারভিউ করার ব্যাপারে, এবং সেই ইন্টারভিউ নেয়ার ব্যাপারে একটা সময় সাপেক্ষ হবে এই বিষয়গুলো। যদি আমরা এটাকে একবার সুন্দরভাবে, যেভাবে সবাই চায় সেইভাবে যদি আমরা নিয়ে আসতে চাই জনসম্মুখে, তাহলে ওই এটা একটু দীর্ঘসূত্রিতা হতেও পারে। মানে স্যার, সময়ের জায়গাটা আপনি কি মনে করছেন যে 16 বছর আগের এই যে ঘটনা, এই ঘটনায় কমিশনের জন্য কার্যকর একটা পদক্ষেপ নিতে কেমন সময় লাগতে পারে, কোনো ধারণা কি আপনি করতে পারেন, যদি এটা খুব আর্লি বলাটা? আমার এই মুহূর্তে ধারণা নাই। যেমন আজকের একটা ঘটনা বলি, যে আজকে আমার নজরে আসলো যে সাবেক ডিজি, যিনি বিডিআর বিদ্রোহের সঙ্গেই মানে অব্যবহিত পরেই তিনি প্রথম ডিজি যিনি দায়িত্ব নিয়েছিলেন, লেফটেন্যান্ট মইনুল, উনি দেশ বাইরে চলে যাচ্ছিলেন। তো তখন আমরা ইমিগ্রেশনের সঙ্গে কথা বলি এবং তাকে, আর তার যাওয়া হয়নি, তার স্ত্রী এবং কন্যা বোধহয় চলে গেছেন, তিনি দেশে আছেন, তিনি খোলাভাবেই আছেন, তাকে কোনো অ্যারেস্ট বা অন্য কিছু করা হয়নি। আমরা তার বক্তব্য নিতে চাই, স্টেটমেন্ট নিতে চাই, এই জন্য যে ঠিক আপনার বিদ্রোহের সঙ্গে প্রভাবিত পরেই উনি প্রথম ডিজি, এবং ওই সময়টা কেমন ছিল এটা আমাদের ওপেনিং স্টেটমেন্টে খুব, মানে আমাদের তদন্ত ওপেন করাতে এটা খুবই কার্যকরী হবে আমাদের জন্য, দিক নির্দেশনামূলক হবে। তাই জন্য আমরা বলেছি যে না, আমি নিজেও তার সঙ্গে কথা বলেছি, তিনি আমাকে রিং করেছিলেন যে না, আপনার চিন্তার কোনো কারণ নাই, আপনি আমাদের সঙ্গে আসেন, আমরা আপনার বক্তব্য নিব, এবং আগামী বৃহস্পতিবারে খুব সম্ভব আমরা বসবো আর কি, এই পরিচিতি পর্বটা সারবো আর কি, এবং ছোটখাটো যে আমরা কিভাবে কাজ শুরু করতে চাই, কার কি দায়িত্ব হবে, কিভাবে আমরা অগ্রসর হব, তো এগুলোর জন্য তো আগামী রবিবারে বা সোমবারের দিকে হয়তো আমরা তার সঙ্গে যোগাযোগ করে তার স্টেটমেন্ট নিয়ে, যদি আমরা মনে করি যে তার বিদেশ তিনি যেতে পারেন, আর যদি মনে না করি যে উনি যেতে পারবেন না, তাহলে হয়তো বা আরো কিছু সময় তাকে দেশের ভিতরে থাকতে হতে পারে। স্যার, আপনি দায়িত্ব নেওয়ার এটাই হচ্ছে সৌন্দর্য, যে আপনি সঙ্গেই অ্যাকশনে যাচ্ছেন, সঙ্গে বিষয়টাকে মানে কি বলবো, পুরো হোল হার্টেডলি আপনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, এবং এটি অবশ্যই একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এবং আমরা এই সরকারের বিভিন্ন সময়ে আমরাও সমালোচনা করেছি যে কাজগুলো সঙ্গে করা দরকার ছিল, তারা মনোযোগ দেননি। আপনাকে অভিনন্দন, কারণ মইনুল সাহেব অবশ্যই একটি গুরুত্বপূর্ণ সাক্ষী, জাস্ট ইমিডিয়েট পাস্ট ডিজি হিসেবে তিনি অনেক কিছুই জানেন।
স্যার আপনি যেটি বলছিলেন, আমার এই চ্যানেল থেকে আমি দীর্ঘদিন ধরেই স্যার আসলে এই বিডিআর এর বিষয়টা নিয়ে আমি খুব সিরিয়াসলি কাজ করার চেষ্টা করি, এবং আপনাকে আমি একটা বিষয় দেখানোর লোক সামলাতে পারছি না। পিলখানায় যেদিন প্রথম আর্মিরা ঢোকে মেইন গেট দিয়ে, সম্ভবত 27শে ফেব্রুয়ারি 2009, আমি এবং আমার ক্যামেরাম্যান রাইফেল স্কোয়ার মার্কেটের পেছনে যে গ্রিল, ওই গ্রিল টপকার ভিতরে ঢুকি, এবং প্রথম যে ম্যাসাকার এবং যে গণকবর সবকিছু রিপোর্ট আমি স্যার আপনাকে একটু দেখাই যদি। দর্শক আমরা এইদিকে বেলা 10:30টার মধ্যেই কিন্তু যখন গোলাগুলি চলতেছিল, তখন কিছু মুক্তি ফৌজ এবং ওখানকার আর্মির যারা রিটায়ার্ড সোলজার তারা গিয়ে ক্যাম্পে কিন্তু ওই স্থান নেয় এবং তারা ওই এলএমজি এবং অন্যান্য রাইফেল গুলো ফায়ার করে। ওখানে আমাদের একজন শাহাদত বরণ করে। পরবর্তীতে 10:30টার দিকে আমাদের হেডকোয়ার্টারের ফোর্স, তারপরে নেত্রকোনা এবং ময়মনসিংহ এর ফোর্স ওখানে গিয়ে পৌঁছে যায় 400-র মতো। তো ওদেরকে আমরা ওপেন গ্রাউন্ডে পেয়ে যাই এবং সমস্ত ব্যাটালিয়ন প্রায় তাদের ম্যাসাকার হয়ে যায়। ওরা 18টা ডেড বডি নিয়ে যেতে পারেনি, কিন্তু আমাদের ইন্টেলিজেন্সের লোক ওপারে যারা ছিল তারা আমাদের খবর দিয়েছে 400-র মতো সৈনিক তাদের নিহত হয় সেটাতে। এই আর্মি, ওদের ব্ল্যাক ক্যাট সোলজার ছিল, সেও মারা যায় ওখানে। আর এটা কমান্ড করতেছিল ফুল কর্নেল একজন, সেও যুদ্ধে মারা যায়। তো এই হলো আপনার এই খুব সংক্ষেপে যদি বলি আমি বরুইবাড়ির ঘটনা। অনেকে মনে করেন বা যারা এগুলো নিয়ে গবেষণা করেন তারা মনে করেন যে এইটি হচ্ছে আসলে বিডিআর যে মেসাকার বা যে হত্যাকাণ্ড, যে গণহত্যা বিডিআর এর ভিতরে চালানো হয়েছে তার পেছনের একটি অন্যতম কারণ, একটি প্রতিশোধ প্লীহা থেকে এটি হয়েছে। অর্থাৎ আমরা যদি দেখি যে সীমান্তে দায়িত্ব পালনকারী আমাদের যত দেশপ্রেমিক অফিসার ছিলেন প্রত্যেককে একটি জায়গায় জড়ো করে তারপর সেখানে এই হত্যাযজ্ঞ চালানো হয়। তো আমরা নিশ্চয়ই তার সুরাহা চাই। এবং এই মুহূর্তে স্যার এই কাজ করতে যে আপনি সবচেয়ে বেশি চ্যালেঞ্জ কি মনে হচ্ছে আপনার, মানে প্রাথমিকভাবে কোন জায়গাটাকে আপনি চ্যালেঞ্জ মনে করছেন? কারণ আমি যতটুকু জানি, যতটুকু খোঁজ খবর রাখি, আপনি দায়িত্ব পাওয়ার কারণে অনেকে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আর কি এখনই, যে ফজলুর রহমান সাহেব তো আর করা যাবে না, প্রভাবিত করা যাবে না। তো আপনি স্যার কোথায় চ্যালেঞ্জ অনুভব করেন কিনা, কোন চ্যালেঞ্জ আপনি আছে মনে করেন কিনা? মানে চ্যালেঞ্জ তো আছেই, তবে যেহেতু ওখানে আপনার এতে উল্লেখ করা হয়েছে দেশি বিদেশি ষড়যন্ত্র, তো এখানে বিদেশি ষড়যন্ত্র, তারপরে আওয়ামী লীগের যে রাজনৈতিক দল ওই সময় ক্ষমতায় ছিলেন, এবং সেকশন 31 ম্যানুয়াল অফ মিলিটারি ল যদি আমরা স্টাডি করি তাহলে দেখা যাবে যে ওখানে যেখানেই এই ধরনের বিদ্রোহ হবে, সে আনসারে হোক, পুলিশে হোক, আর্মিতে হোক, বিজিবিতে হোক, এটা সেনাপ্রধানের দায়িত্ব যে তিনি সেটাকে দমন করবেন। কিন্তু আমরা দেখলাম এই ক্ষেত্রে যে তিনি প্রধানমন্ত্রীর অফিসে বসে থাকলেন এবং প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়ে উনি এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করলেন। এই যে বৈপরীত্য কেন, এবং এইটা একটা বড় বিষয়, চ্যালেঞ্জ। কারণটা হলো যে আমরা যাদেরকে জিজ্ঞাসা করব এইসব ব্যাপারে তারা কিন্তু কেউ দেশে নাই, সব বাইরে চলে গেছে, এবং কোথায় তারা আছে এর 1-2 জনের খবর আমরা জানি যে তারা কোথায় আছে, বাকিগুলো কোথায় আছে সেগুলোর খবর নাই। তো সেই লোকগুলোকে খুঁজে বের করে তাদের স্টেটমেন্ট অবশ্যই দিতে হবে আমাদেরকে, না হলে এটা অপূর্ণ থেকে যাবে। তো এর জন্য আমি ধন্যবাদ জানাই প্রধান উপদেষ্টাকে এবং আমার 2 সতীর্থকে, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ডিফেন্স সহকারী প্রধান উপদেষ্টা, যে আমাকে কোনো টাইম বেঁধে দেওয়া হয়নি। তো আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব এটাকে শেষ করতে, কিন্তু এই বিষয়গুলোকে যদি আমি উপেক্ষা করি বা অ্যাড্রেস না করি তাহলে কিন্তু এই বিষয়টা অপূর্ণ থেকে যাবে। এইটা একটা বড় চ্যালেঞ্জ আমি মনে করি। আর আরেকটা হলো যে এখানে তো অনেকগুলো পক্ষ আমি দেখতে পাই, একটা বিদেশি পক্ষ, একটা দেশের রাজনৈতিক পক্ষ, তারপরে ওই সময় আমাদের যে সেনাবাহিনী বিদ্রোহ দমনে কিন্তু মুভ করেছিল, কিন্তু তারা কোনো অ্যাকশন করেনি।
কেন করেনি এই বিষয়টাকেও কিন্তু অ্যাড্রেস করা প্রয়োজন বলে আমি মনে করি। এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের দেশের ভবিষ্যৎ ডিফেন্সের জন্য, প্রতিরক্ষার জন্য। কারণটা হলো এটাকে যদি অ্যাড্রেস করা না হয় এবং ভবিষ্যতে যদি এই ধরনের ঘটনা ঘটে আবার, তাহলে তো এরই পুনরাবৃত্তি ঘটবে। এই জিনিসটা যাতে না ঘটে সেই ব্যাপারে আমাদের এই যে তদন্ত জাতীয় ইন্ডিপেন্ডেন্ট যে কমিশন, এইটা একটা দায়িত্ব আমাদের উপর বর্তায় যে এটার বিষয়টাকে খুঁজে বের করা, যে কেন এটা হয়েছিল, কি কারণ ছিল এর পিছনে। তো এই বিষয়গুলোকে আমি চ্যালেঞ্জিং মনে করি। আর আরেকটা জিনিস যেটাকে আমি খুবই চ্যালেঞ্জিং মনে করি, সেই জিনিসটা হলো যে অনেক দিন হয়ে গেছে, এটা এর আলামত গুলো অনেক নষ্ট হয়ে গেছে এবং এইগুলোকে আর খুঁজে পাওয়া যাবে বলে আমার মনে হয় না। তো সেই ক্ষেত্রে কি করা উচিত এবং কিভাবে এটাকে, এই আলামত গুলোকে কালেক্ট করা যায় বা এটা খুঁজে পাওয়া যায়, এই বিষয়গুলোকে কিন্তু খুব পুঙ্খানুপুঙ্খ ভাবে কিন্তু আমাদের দৃষ্টিতে আনতে হবে। যে আমি স্যার আসলে আপনার সঙ্গে যে কথা বলছি, আমি খুব সতর্কতার সঙ্গে কথা বলার চেষ্টা করছি, কারণ আমি চাই না যে মানে আমি এমন কিছু জানতেও চাই না, আপনার কাছ থেকে শুনতেও চাই না যেটি এই কমিশনের কাজের ব্যাপারে কোনো প্রশ্ন তুলবে বা কোন রকমের সমস্যা তৈরি হয় প্রথমেই। তো আপনি যেটি বলছিলেন যে শুধু এই যে ধরেন সেনাবাহিনীর যেটি সেনা মেটার, মানে সামরিক বিষয়টাকে বেসামরিক ভাবে সমাধানের মাধ্যমে এক ধরনের অপকৌশল আমরা দেখেছি, যেটি আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি। শুধু তাই নয়, এই ঘটনায় যারা বিভিন্ন সময় প্রতিবাদ করেছেন, এই ঘটনায় যারা ক্ষোভ দেখিয়েছেন, তারাও কিন্তু আসলে গত 16 বছর ধরে অনেকে মানবতার জীবনযাপন করেছেন। কেউ কোনো চাকরি পান নাই, নানাভাবে হিউমিলিয়েট হয়েছেন। আমার মনে হয় যে কমিশনের মাধ্যমে এই বিষয়গুলো এবং তাদের ক্ষতিপূরণের বিষয়টাও নিশ্চয়ই আপনি সামনে আনবেন। তো জুলাই বিপ্লবের যেই রক্ত বিনিময়ে আমরা যেই মুক্তি পেলাম স্বৈরতন্ত্র বা ফ্যাসিজমের হাত থেকে, শেখ হাসিনার কবল থেকে, গত 5 মাসে সরকারের যে কর্মকাণ্ড, ভারতে বসে শেখ হাসিনার যে উস্কানিমূলক কর্মকাণ্ড, আমাদের হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করার যে চেষ্টা আমরা দেখছি, আপনার ওভারঅল একটা মন্তব্য যে সরকারের পদক্ষেপগুলো বা সার্বিকভাবে আপনার একটা মন্তব্য নিতে চাই একজন সাবেক সেনা কর্মকর্তা হিসেবে, একজন বাংলাদেশের নাগরিক হিসেবে। তার আগে আমি একটু বলতে চাই, যেটা আপনি বললেন যে অনেক কর্মকর্তা সামরিক বাহিনীর যারা চাকরি হারিয়েছেন, নিগৃহীত হয়েছে, এর মধ্যে জুনিয়র কর্মকর্তারাই কিন্তু বেশি। জি, এই তদন্ত কমিশন এর উপরে পূর্ণ তদন্ত করবে, প্রত্যেকটা কেস আলাদা করে নিয়ে আমরা এটাকে স্টাডি করব। যে অফিসাররা নিগৃহীত হওয়ার শিকার হয়েছে, নিগৃহীতের শিকার হয়েছেন, আমরা খুব সহমর্মিতার সাথে এই বিষয়গুলোকে আমরা নজরে নিব, ডিল করব এবং তাদের জন্য কি করা উচিত সেই বিষয়গুলো আমরা চিহ্নিত করব তাদের ব্যাপারে। এটা গেল সৈনিকদের ব্যাপারে, মানে অফিসারদের ব্যাপারে। এবং সৈনিকদের ব্যাপারে আমি একই পদ্ধতি আমরা গ্রহণ করব। যারা নিগৃহীত হয়েছে, যারা অন্যায়ভাবে শাস্তি পেয়েছে, যারা এখনো অন্যায়ভাবে শাস্তি পাচ্ছেন, সেই বিষয়গুলোকে আমরা খতিয়ে দেখব খুবই সহমর্মিতার সাথে। এবং কি করে যারা নির্দোষ আমাদের চোখে প্রমাণিত হবে, তাদের ব্যাপারে আমরা একেবারে যতটুকু করা উচিত বরং তার চেয়ে বেশি আমরা সহমর্মিতার সাথে, যাতে তারা ক্ষতিপূরণ পান, যাতে তাদের অন্তরের মধ্যে যে ক্ষত সৃষ্টি হয়েছে, আমি কিন্তু অফিসার সোলজার উভয়কেই বলছি, যে ক্ষত সৃষ্টি হয়েছে সেটাকে যতটুকু সম্ভব আপনার এটাকে মিনিমাইজ করা যায়, তাদের মনে শান্তি ফিরিয়ে আনা যায়, ক্ষোভের অপসারণ হয় এবং যেভাবে তারা চান আমরা সেটাকেও কিন্তু গুরুত্ব দেব।
দরকার হলে আমরা সারা বাংলাদেশ ভিজিট করে ওই প্রত্যেকটা জায়গাতে গিয়ে আমরা দেখার চেষ্টা করব যে স্টেটমেন্টে যা বলা হয়েছে বাস্তবে সেটা মেলে কিনা। এই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব। আচ্ছা, সরকারের যে মানে বিপ্লব পরবর্তী যে সরকারকে ব্যাপারে আপনার কোনো পর্যবেক্ষণ আছে কিনা? সরকারের ব্যাপারে আমি একটা কথা বলবো, সেটা হলো যে এই সরকার আমার দৃষ্টিতে যেটা, সেটা হলো যে আমি বলবো মিরাকেল করেছেন। এটা অন্য সরকারের পক্ষে করা সম্ভব ছিল না, সে নির্বাচিত সরকার হলেও। যেমন আপনার তারা 8ই অগস্ট তারা ক্ষমতা গ্রহণ করেছেন, তখন পুলিশ, আপনি জানেন পুলিশের কি অবস্থা, বিদ্রোহ হলো, তারা চলে গেল, বহু পুলিশ মারা গেল এবং পাবলিক পুলিশ মুখোমুখি। এই সময়টাতে তারা কিন্তু খুব এফিসিয়েন্টলি পুলিশের কেসটাকে হ্যান্ডেল করেছেন, বিদ্রোহ দমন করেছেন। আনসারের বিদ্রোহ হলো এবং সেটাকে তারা দমন করলেন। তারপরে শ্রমিকদের যে আন্দোলন, অসহযোগ আন্দোলন, রাস্তাঘাটে বন্ধ করে দেওয়া, এই করা ওই করা, এগুলো কিন্তু তারা এফিসিয়েন্টলি দমন করেছেন। তারপরে আসলো ডিভাস্টেটিং বন্যা, তারপরে ভারত বাঁধ খুলে দিল। সেই বন্যাতে কিন্তু আমাদের অনেক ক্ষতি হয়েছে, বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। তো সেখানেও কিন্তু এই সরকার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, খুব এফিসিয়েন্টলি জিনিসটাকে ডিল করেছেন। এর পরবর্তী পর্যায়ে যে 6টা সংস্কার কমিশন গঠন করে দেওয়া হয়েছে, আর আপনি নিশ্চয়ই জানেন দেবব্রত ভট্টাচার্যের নেতৃত্বে এই যে শ্বেতপত্র, সেটা কিন্তু খুব দ্রুততার সঙ্গে এফিসিয়েন্টলি কিন্তু সেই জিনিসটা ম্যানেজ করা হয়েছে এবং এত একটা দলিল এবং খুব সূক্ষ্মভাবে সুন্দরভাবে এই জিনিসটা উপস্থাপন হয়েছে। আমি মনে করি না কোনো নির্বাচিত সরকারের পক্ষে এইরকম শ্বেতপত্র প্রকাশ এই এত দ্রুত সময় করা সম্ভব ছিল। তো সেদিক থেকে আমি বলবো যে সরকার যা করেছেন ভালো করেছেন। তবে তবে আমি যেটা বলবো সেটা হলো যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ হয়নি এখনো। আজকে যেমন আমি শুনলাম তেলের দাম 8 টাকা বোধহয় কেজিতে বেড়েছে, লিটারে বেড়েছে আর কি। তো এখন কথা হলো যে আমি একটা কথা বলতে চাই আপনাকে, বাংলাদেশের সবজির দাম কিন্তু আর কমবে না। কেন কমবে না? আমার নিজের গ্রামেরই উদাহরণ আমি দেই। আমার বাপ, আমার চাচা, যাদেরকে আমরা সবজি আবাদ করতে দেখেছি যে জমিগুলোতে, সেগুলোতে কিন্তু আমি যেমন আমরা সবাই কিন্তু সেখানে বাগান করেছি, লিচু বাগান, আম বাগান। তো এইগুলো বাংলাদেশের সব জায়গাতে, যেমন আপনার ইতে সবজি, নাটোরের সবজি হতো, ওইখানে কিন্তু আপনার এই যে ড্রাগন ফলের বাগান, তারপরে লিচু বাগান, তারপরে আপনার এই যে কাটিবন আমের বাগান, তারপরে আপনার এই যে বিদেশি সব ফল টল, এইগুলোর বাগান করে কিন্তু এই সবজি উৎপাদন করার যে জায়গাগুলো, সেগুলোকে আমরা কিন্তু নষ্ট করেছি। কাজেই এখন সবজি যদি আবাদ করতে হয় তাহলে পানির উপরে করতে হবে। তা আমি মনে করি যারা কৃষিবিদ আছেন তারা এই ব্যাপারে দৃষ্টি দিবেন এবং কিভাবে এটা করা যায় সে ব্যাপারে তারা দিক নির্দেশনা দেবেন। অবশ্যই কিছু ভালো কাজ তো আছে। দ্রব্যমূল্য বা এই শাকসবজি বা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে দাম, তার মধ্যে স্যার চাঁদাবাজিরও একটা ব্যাপার কাজ করে, ল অ্যান্ড অর্ডারের কাজ করে, পথে পথে পুলিশের চাঁদাবাজি, রাজনৈতিক চাঁদাবাজি, এগুলোতে আসলে পণ্য দ্রব্যের দাম অনেক বেড়ে যায়। মানে ভোক্তার, মানে মাঠ থেকে ভোক্তা পর্যন্ত আসতে আসতে এটা বেশ কয়েক গুণ আসলে এটার মধ্যে যুক্ত হয়ে যায়। তো সেই জায়গাগুলো, আরেকটা বিষয় হচ্ছে ধরেন উপদেষ্টা নিয়োগ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় সরকারের ব্যাপারে আমাদের অনেক বক্তব্য ছিল, জনগণের অনেক বক্তব্য ছিল, কিন্তু আপনার নিয়োগের জায়গাটায় আমি দেখলাম যে কোথাও কোনো বিতর্ক নাই, সবাই এক বাক্যে আপনার এই দায়িত্বকে স্বাগত জানিয়েছেন এবং সবাই বলছেন যে সরকার এটি কার্যকর এবং সঠিক পদক্ষেপ নিয়েছে, সঠিক ব্যক্তিকে সঠিক জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা আপনার শুভকামনা করি। আমরা আশা করি জনগণ আপনার কার্যক্রমে আপনাকে নিয়োগ দেয় যেই স্বপ্ন দেখছে, সেই স্বপ্নের একটি বাস্তবায়নের তৌফিক আপনি পাবেন। আল্লাহ আপনাকে সেই তৌফিক দেবেন। সাহসের ব্যাপারে আমাদের কোনো মানে বক্তব্য নাই আর কি। আপনি সাহসী হবেন এটা বলার মতো স্পর্ধা আমার নাই। তো একটি বিষয় আমি আনতে চাই স্যার, আমি নিজে রাষ্ট্রদ্রোহের মামলায় 2015 সালে 9 মাস জেলে ছিলাম এবং জেলে আমি যখন ছিলাম তখন আমার আশেপাশে প্রায় 400 বিডিআর এর জওয়ান ছিলেন এবং কিছু কর্মকর্তাও ছিলেন। তাদের সঙ্গে 9 মাস তো আর জেলে তো আর কিছু নাই,
দীর্ঘ সময় তাদের সঙ্গে আমার এই বিষয়গুলো নিয়েই কথা হয়েছে, অনেক বিষয়। এবং আমি সাম্প্রতিক সমিতি কাজ করেছি, যেখানে দেখা যাচ্ছে যে 534 জন বিডিআর এর সদস্য তারা জেলখানায় বন্দী গত 15 বছর ধরে, এবং কারো কারো ধরেন 10 বছরের সাজা হয়েছে, তাদেরও সাজা খাটা শেষ। কারো কারো বেকসুর খালাস পেয়েছেন, তাদেরও গত 16 বছর ধরে বন্দী, কারণ যে বিস্ফোরকের একটা মামলা দিয়ে কাউকে আর ছাড়া হয়নি। তো এখন স্যার, খাজনার থেকে বাজনা বেশি আমাদের দেশে সবসময় হয়, এবং আপনাদের এই কমিশনটা বসে ধরেন যদি এদের সঙ্গে কথা বলতে চান বা এদেরকে দ্রুত মুক্তির একটা ব্যবস্থা যদি আপনারা করেন ভালো, আর এদের সঙ্গে যদি আপনারা কথা বলতে চান, আমার মনে হয় যে জেলখানার ভেতরে যদি একটা অস্থায়ী অফিস করে এদেরকে ডেকে ইন্টারভিউ করা যায় বা বক্তব্য নেওয়া যায়, সেটি ভালো। কারণ এখন আপনারা যদি আবার এদেরকে ডাকেন কথা বলার জন্য, দেখা যাবে যে আলাদা জায়গা খোঁজা হচ্ছে, আলাদা এই করা হচ্ছে, ওদের নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে, এই করতে করতে আরো 6 মাস চলে যাবে। তো এই জায়গাটা আপনার ভাবনা কি, এই যে বিডিআর এর যারা এখনো হলো এটা আপনি ওই যে প্রজ্ঞাপন যেটা বের হয়েছে ওটা আপনি আবার বের করেন, বের করে পড়েন, ওখানে যাদের নামে মামলা হয়েছে তারা ব্যতীত বলা হয়েছে। জি, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন ধরেন রায়টা তো ভুলও হতে পারে, রায়টা তো প্রভাবিত হয়েও রায়টা হতে পারে, তাই না? যেমন এখানে বলা হচ্ছে যে 5 নম্বরের যেই ক্লজ, সেখানে বলা হচ্ছে হত্যাকাণ্ড সহ সংগঠিত অপরাধে ইতিমধ্যে দায়েরকৃত মামলা এবং সংশ্লিষ্ট মামলায় অভিযুক্তগণের দায় অপরাধ অক্ষুণ্ণ রেখে সংশ্লিষ্ট মামলায় অন্তর্ভুক্ত করা হয়নি এমন প্রকৃত অপরাধীদের তদন্ত প্রক্রিয়া অন্তর্ভুক্ত করেন। তো আপনি কি মনে করেন যে এটা এক ধরনের একটা বিষয় চাপিয়ে দেওয়া হলো ক্লজটা? বহু নিরপরাধ মানুষও তো তখন গড়ে শাস্তি। এখন ওটা ব্যতীত বলা হয়েছে, কিন্তু আমরা আইন কানুন খুঁজবো। আমি আইন কানুন আমরা একজন আইনজ্ঞকে আমরা কোঅপ্ট করব, এখানে নাই সেটা আইনজ্ঞ। যেমন 2 জন ইউনিভার্সিটির প্রফেসর দেওয়া হয়েছে, আমি সেটা বিরোধিতা করি না, তবে একজন প্রফেসর দিয়ে তার জায়গায় আরেকজন আইনজ্ঞকে হয়তো দেয়া যেতে পারত। তো এখন এটা দিয়েছে সরকার, ঠিক আছে, আমি এটাকে স্বাগত জানাই, ঠিক আছে, কিন্তু আমরা কোঅপ্ট করব একজন আইনজ্ঞকে যিনি মিলিটারি ল এবং সিভিল ল দুটোতেই এক্সপার্ট, কিংবা মিলিটারি ল যিনি জানেন কিংবা সিভিল লতে যিনি এক্সপার্ট, এরকম আমরা কোঅপ্ট করব। আমি অন্য সদস্যের সঙ্গে আলোচনা করে একটা ঐক্যমত্যে এসে আমরা এই সিদ্ধান্তটা নিব। নেওয়ার পরে আমরা আইন পর্যালোচনা করব, এবং আমাদের এই যে জাতীয় মানে স্বাধীন কমিশন, এটা জাতীয় স্বাধীন কমিশন মানে ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্ট কমিশন, তো এটা যেহেতু স্বাধীন এবং জাতীয় কমিশন, তো ওই যে আইনটার ধারা ওখানে আছে, এই ধারাতে কি বলা আছে এবং এই ধারাগুলো আমরা পর্যালোচনা করব প্রথম দিন বৈঠকে। এবং এখানে যদি এই যা বলা হয়েছে প্রজ্ঞাপনে এবং আইনে যা বলা হয়েছে, তো আইনটাই তো টিকবে, প্রজ্ঞাপনে যা বলা হয়েছে সেটাকে ওভাররুল হবে, কারণ আইনকে তো ওভাররুল করতে পারবে না এই প্রজ্ঞাপন। তাই যদি হয় তাহলে আমরা ওই আইনকে গুরুত্ব দিয়েই আমরা অগ্রসর হব। না, আপনাদের এই প্রজ্ঞাপনে আপনার কমিশনকে ক্ষমতা দেয়া আছে